দুনিয়া থেমে নেই। রাজনীতি, কূটনীতি, যুদ্ধ, শান্তি সব কিছুই বদলে যাচ্ছে চোখের পলকে। আর এই পরিবর্তনের মাঝেই এমন কিছু খবর আছে যেগুলো শুধু গুরুত্বপূর্ণ না, আগামী দিনের বিশ্ব সমীকরণটাই বদলে দিতে পারে। তাই বেশি সময় নষ্ট না করে চলুন ফটাফট দেখে নেওয়া যাক আজকের মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়ার 5-6টা সবচেয়ে তাজা ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল আপডেট, যেগুলো আপনার ধারণা, আপনার বিশ্লেষণ, এমনকি ভবিষ্যতের হিসেব নিকেশ সব কিছুতেই প্রভাব ফেলবে। তাহলে চলুন শুরু করি দেশ দুনিয়ার সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবর কম শব্দে, সহজ ভাষাতে। দর্শক, বৈরুতে ইসরায়েলের বড়সড় হামলায় হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড নিহত হয়েছে। এখন এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। হিজবুল্লাহ কমান্ডারের টার্গেট কিলিংকে ইরান কাপুরুষোচিত হামলা বলে অভিহিত করেছে। ইরান বৈরুতে ইসরায়েলের এই এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা করেছে। ইরানের বিদেশ মন্ত্রক বলেছে যে এই হামলা শুধু একজন শীর্ষ কমান্ডারের শাহাদাত নয়, বরং লেবাননের সার্বভৌমত্বের উপর খোলা সন্ত্রাস এবং 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে এটিকে একটি কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলা হয়েছে। ইরানের বক্তব্য, ইসরায়েলের এই আগ্রাসন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার মতো একটি কাজ, এবং ইসরায়েল তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের টার্গেট কিলিংয়ের আশ্রয় নিচ্ছে। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছে, যাতে ইসরায়েলের এই ক্রমবর্ধমান আগ্রাসনকে থামানো যায়। দর্শক, এবার আসা যাক গাজার কথায়। গাজার আধিকারিকদের বক্তব্য যে যুদ্ধবিরতি চুক্তির পর 44 দিনের মধ্যে 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এর ফলে শত শত ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে যুদ্ধবিরতি 10ই অক্টোবর থেকে কার্যকর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি সেনা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 342 জন সাধারণ নাগরিক বোমাবর্ষণে শহীদ হয়েছেন। গতকালও ইসরায়েল গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে 24 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলাগুলোতে আবাসিক ভবন, গাড়ি এবং শরণার্থী শিবিরকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে এই পদক্ষেপ তখন নেওয়া হয়েছে যখন হামাসের এক যোদ্ধা ইসরায়েলি এলাকায়, অর্থাৎ গাজার যে অংশে ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে, সেখানে সেনার উপরে হামলা করে, আর তারই জবাবে গতকাল এই হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলি সেনা গতকাল ওয়েস্ট ব্যাংকে অভিযান চালিয়ে 11 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী ইসরায়েলি সেনা ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায়। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের অনুসারে এই অভিযানে বেথলাম এবং আল খলিলের কাছে 9 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন নাবালকও ছিল। অভিযানের সময় অনেক বাড়িতে তল্লাশি চালানো হয় এবং স্থানীয় মানুষদের প্রচণ্ড মানসিক চাপ ও ভয়ের মধ্যে পড়তে হয়। এদিকে গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে তুরস্কও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে। এর উদ্দেশ্য হল যুদ্ধবিরতির পর গাজায় শান্তি প্রতিষ্ঠা করা। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং মিশরে হওয়া চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অন্যতম ছিল তুরস্ক। তুরস্ক আগেই ঘোষণা করেছে যে তারা চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। গতকাল দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনের পর এক প্রেস কনফারেন্সে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান আবারও বলেছেন যে গাজায় হামলা গণহত্যার সমান, এবং এর জন্য দায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ইসরায়েল এই অভিযোগ আবারও অস্বীকার করেছে। এদিকে ইরান একটি বড় দাবি করেছে যে
জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধে ইরান কোনো দেশের সাহায্য নেয়নি এবং শুধুমাত্র নিজের সামরিক ক্ষমতা, মিসাইল প্রযুক্তি এবং জনগণের সমর্থনের ভিত্তিতে ইসরায়েলকে পরাজিত করতে বাধ্য করেছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনির মতে যদি যুদ্ধ আরও 2 সপ্তাহ চলতো তাহলে ইসরায়েলি সরকারের নামও নিশানাও থাকতো না। ফারাঙ্গিয়ান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে দ্রুত নিজেদের তৈরি করছে। তিনি বলেন, ইরানের উদ্দেশ্য ছিল দুর্বল ইরানের যে প্রচার চালানো হচ্ছিল তা ব্যর্থ করা এবং তাতে তারা সফল হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রক একটি বড় দাবি করেছে যে আমেরিকা ও ইসরায়েল সহ, এই খবরটা ভালো করে শুনবেন, আমেরিকা ও ইসরায়েল সহ বেশ কয়েকটি শত্রু দেশ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশানা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির জীবন এখন বিপন্ন। সরকার এই চক্রান্তকে ইরানের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। ইরানের সংবাদ সংস্থা অনুসারে তারা জানিয়েছে যে শত্রুরা বিভিন্ন উপায়ে সুপ্রিম লিডারকে নিশানা করার চেষ্টা করে চলেছে। এদিকে ইউক্রেন, আমেরিকা এবং ইউরোপীয় নেতারা গতকাল জেনেভাতে বৈঠক করেছেন আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য, যার উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। আসলে ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার শান্তি প্রস্তাবে রাজি নয়, কারণ এই প্রস্তাবে রাশিয়ার এমন অনেক দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে যা ইউক্রেনের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনের কাছে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য মাত্র 7 দিনের সময় আছে। এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে তার কিছু জমি ছেড়ে দিতে হবে, নিজের সামরিক ক্ষমতার উপর নিষেধাজ্ঞা মেনে নিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা থেকে সরে আসতে হবে। অন্যদিকে ইউক্রেনের বহু নাগরিক এবং যুদ্ধরত সেনারা এই পরিকল্পনাকে 4 বছরের যুদ্ধের পর আত্মসমর্পণের সমান বলে মনে করছেন। দর্শক, দুনিয়ার খবর তো সবাই দেয়, কিন্তু এই ঘটনাগুলোর আড়ালে যে বড় চিত্রটা লুকিয়ে থাকে সেটা বুঝতে পারলে তবেই আসল জিওপলিটিক্স ধরা যায়। আজকের এই আপডেটগুলোও ঠিক তেমনই, খবরের মতো দেখালেও এগুলোর পিছনে বিশ্বশক্তির হিসাব নিকেশ, ভবিষ্যতের পালাবদল আর নূতন জোট রাজনীতির ইঙ্গিত লুকিয়ে আছে। এই যাত্রায় আপনি আমাদের সঙ্গে আছেন, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। পরের ভিডিওতে আবার ফিরে আসছি নতুন বিশ্লেষণ আর আগামীর হিসাব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভাবতে থাকুন, কারণ জিওপলিটিক্স বুঝলে দুনিয়াকে অন্য আলোয় দেখা যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।